আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নিজেদের আন্দোলনের আজকে বিরাট বড় বিজয় হয়েছে এবং এই আন্দোলনে যে বিজয় হয়েছে সেই বিজয়টা তারা ধরে রাখতে পারবে কিনা, সেই বিজয়ের পরের পরিণতি কি হবে, এর পরে কি তারা আরো কোনো আন্দোলনে যাবে, না তারা চিরদিনের জন্য সীমিত হয়ে যাবে। একটা টিভি চ্যানেল, সর্বভারতীয় স্যাটেলাইট চ্যানেল, হিন্দি এবং ইংরেজি এবং বাংলা, তাদের তিনটি ভাষাতেই তাদের চ্যানেলে রয়েছে। তার যে মুখিয়া, নাম বললে সবাই জানবেন, গোস্বামী, মিস্টার গোস্বামী, তার ইন্টারভিউ দেখলাম। তিনি বলছেন যে ফিনিশ, এরা ফিনিশ। মানে এই যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন এবং এই যে সংগঠনটা ইনস্টাগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, এরা ফিনিশ হয়ে যাবে। আজকে এরা যে ধাক্কা খেয়েছে, আজকে এদের যে ক্ষতিটা হয়েছে, তার ফলে মানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কারণে এদের যে ক্ষতিটা হয়েছে, তার ফলে এরা ফিনিশ হয়ে যাবে। এরপরে আর তাদের বলার মতন কিছু নাই, তাদের করার মতন কিছু নাই এবং তারা রাজনীতিতে অর্থহীন হয়ে যাবে। এদের আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। এরা ধীরে 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 মানুষের চিন্তা চেতনা থেকে হারিয়ে যাবে। আদতেই কি তা হবে? আসলেই কি এই আন্দোলনটা, যেটা আমরা দেখলাম গত 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে, যে আন্দোলনকে কেন্দ্র করে বিরাট বড় মানে বিরাট জনজাগরণ হয়েছে দেশের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ, একটা হলো দিল্লির রাজপথে সারা ভারত থেকে মানুষ গেছে, দিল্লির মানুষেরও একটা ভালো অংশ বেরিয়ে এসেছে, ইয়াং যারা তরতাজা তরুণ তরুণী, মূলত জেনজি, 28 বছরের মধ্যে যাদের বয়স, তাদের তো বিশাল সংখ্যায় দেখা গেছে। এছাড়াও যুবক যুবতী, কিন্তু জেনজি না, এদের সংখ্যাও বিশাল ছিল। এদেরকে দেখা গেছে দিল্লিতে যন্তর মন্তর একেবারে কাছাকাছি ভর্তি দেখা গেছে। শুধু তা না, যন্তর মন্তরের বাইরের বিভিন্ন এলাকাতেও হাজার হাজার ছাত্র ছাত্রী, হাজার 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 তরুণ তরুণী তাদের দেখা গেছে। এবং অনেকে এরকমটাও বলেছে যে সংখ্যাটা কয়েক লক্ষ হবে। মানে ম্যাক্সিমাম যে পরিমাণ জড়ো হয়েছিল দিল্লিতে, সেটা কয়েক লক্ষ হবে। অনেকেই বলছে, যারা প্রত্যক্ষদর্শী, যারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে পুরো আন্দোলনটা যারা কভার করেছেন, তাদের বক্তব্য এরকম। এছাড়া দেশের সম্ভবত এমন কোন রাজ্য বাদ যায়নি যে রাজ্যে এই আন্দোলনের আঁচ পড়েনি। যে রাজ্য যেখানেই মানে যে কোনো সরকারই থাকুক, কোথাও বিজেপির সরকার তো কোথাও কংগ্রেসের সরকার, কোথাও আপনার ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্য কোন দলের সরকার বা জোটের সরকার, তো কোথাও বিজেপির সহযোগীদের সরকার, যে যেখানে ক্ষমতায় থাকুক না কেন, মানুষ সেখানেই বেরিয়েছে, মানুষ সেখানেই আপনার আন্দোলন করেছে। এই আন্দোলনের মূল দাবি ছিল যে শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মাঝখানে এইরকম খবর বেরিয়েছিল যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ না করে তার মন্ত্রকটা চেঞ্জ করে দেওয়া হয়, অথচ শিক্ষা মন্ত্রকে তিনি ছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে ধরুন স্বাস্থ্য মন্ত্রকে বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে বা ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস এ বা অন্য কোনো মন্ত্রকে তাকে সরিয়ে দেওয়া, সরিয়ে দিয়ে এটা বোঝানো যে দেখো, তাকে তো আমরা সরিয়ে দিয়েছি। কিন্তু ছাত্র নেতারা বা এই আন্দোলনকারী নেতারা যখন এটা ইন অ্যাডভান্স যারা বুঝতে পারলেন যে হ্যাঁ, এটা ভেতরে ভেতরে এইরকম আলোচনা চলছে, তখন তারা পরিষ্কার বারবার একদম বলে দিলেন যে এই রকমটা হলে আমরা কোনোভাবেই মানবো না, আমরা পদত্যাগে ছাড়া অন্য কিছু না, অন্য কোনো কিছুতেই তারা মানতে রাজি না। এবং তারা এই দাবিটাকে 1 নম্বর দাবিতে রাখলো, আর এই দাবির কোনো বিকল্প কোনো কিছুতে তারা রাজি না, এটা পরিষ্কার ভাবে জানিয়ে দিল। এবার তারা কিন্তু এর পাশাপাশি এটাও বলল যে যদি তিনি পদত্যাগ না করেন বা যদি তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত না করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে এরপরে তারা আরেকটা ন্যাশনাল কল দেবেন, এরপরে তারা আরেকটা দাবি আনবেন এবং সেই দাবি আরো বড় দাবি হবে। সেই দাবি হতে পারে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি, এরকম কিছু হতে পারে। গতকালকেও তাদেরকে দেখলাম, আজকেও সকালবেলায় সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তারা আবার ওই দাবি রিপিট করেছে, এই এই ধরনের বক্তব্য তারা রেখেছে।
এই অবস্থাতে সরকারের কাছে আর কোনো রাস্তা ছিল না যে তাদেরকে স্তীমিত করার জন্য, এই আন্দোলনটা খতম করার জন্য সরকারের কাছে বাদ বাকি সমস্ত রাস্তাগুলো মানে বন্ধ হয়ে গেছিল। এই একটা রাস্তাই খোলা ছিল, সেটা হলো যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলা। তাকে বরখাস্ত তো প্রধানমন্ত্রী চাইলেই যে কোনো মন্ত্রীকে যে কোনো সময় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারেন না, এর জন্য তাকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু যদি প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করতেন, তাহলে এটা লজ্জাজনক ব্যাপার হতো যে তিনি পদত্যাগ করতে চাইছেন না বলেই তাকে জোর করে, এবং এতে দলের ভাবমূর্তি আরো খারাপ হতো। তার কারণে তাকে বলে দেওয়া হয়েছে যে ঠিক আছে, পরিস্থিতিতে মানে যেরকম পরিস্থিতি হয়ে গেছে সেই পরিস্থিতিতে এছাড়া আর কোনো রাস্তা নাই, আপনি পদত্যাগ করুন। এছাড়া আর কোনো রাস্তা নেই এই আন্দোলনকে শান্ত করার জন্য। তো আপনার প্রধানমন্ত্রী চাইলে যে কোনো মন্ত্রী ইস্তফা দিতে বাধ্য, কারণ জানেন, যে কেউ জানেন যে প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে এক সেকেন্ডও কেউ মন্ত্রিসভায় থাকতে পারেন না, কেউ মন্ত্রী থাকতে পারেন না। বা কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে এক সেকেন্ডও কেউ মন্ত্রিত্ব চালাতে পারেন না, কারণ তার মন্ত্রিত্ব শুরুই হয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ইচ্ছার মধ্য দিয়ে। কারণ রাজ্যপাল কাকে শপথ গ্রহণ করাবেন বা রাষ্ট্রপতি কাকে শপথ গ্রহণ করাবেন মন্ত্রী হিসেবে, সেটা ঠিক করার একমাত্র অধিকার কেন্দ্রে প্রধানমন্ত্রী এবং রাজ্যে মুখ্যমন্ত্রীর উপর দেওয়া আছে সংবিধানে পরিষ্কারভাবে। সুতরাং কোন মন্ত্রী যদি মনে করেন জোর জবরদস্তি তিনি মন্ত্রী থাকবেন, তাহলে সেটা সম্ভব না। হ্যাঁ, এবার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি তাকে বরখাস্ত না করেন, তাহলে কিছু করার থাকবে না। তো এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পদত্যাগ করতে বলেছেন বলেই তিনি পদত্যাগ করেছেন, এটা ধরেই নেওয়া যায় পরিষ্কার ভাবে। কিন্তু তিনি তাকে বরখাস্ত করেননি। এবার কথা হলো, এবার যে বিষয়টা সারা দেশের মানুষের কাছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে ধর্মেন্দ্র প্রধানের পর কার নাম্বার? ধর্মেন্দ্র প্রধানের পর কি আর কারুর পদত্যাগের দাবি তোলা হবে? এর পরেও কি আবারও কোনো আন্দোলন করা হবে? এরকম কোনো সম্ভাবনা রয়েছে? এটা হলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে না শুধু, সর্বত্রই সবচেয়ে বেশি কৌতূহলের বিষয়। এটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই কথাটাও সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন বা অনেকে জিজ্ঞেসও করছেন যে এবার কি তাহলে বিজেপি তার ঘর গুছিয়ে নিতে পারবে? কারণ আন্দোলন তো শেষ, যন্তর মন্তরে তো আন্দোলন শেষ। অভিজিৎ দিককে বা তার সঙ্গী সাথীরা তারা তো বলে দিয়েছে যে এবার ঘরে ফিরে যাওয়ার ব্যাপার। এরপরে তাদের বেশ কিছু কাজ রয়েছে, কারণ তাদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে সরকারের বৈঠক হবে এক মাস পরে। সেই বৈঠকে পরিস্থিতি মূল্যায়ন করা হবে, এর মধ্যে বেশ কিছু কাজ করা হবে। সরকার কথা দিয়েছে যে যাদের বিরুদ্ধে এই মামলা ছিল সেই মামলাগুলোকে তুলে নেওয়া হবে। তারপর যে সমস্ত ছেলে মেয়েরা নিট এক্সামে প্রশ্নপত্র ফাঁসের পরে সুইসাইড করেছে, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবে, ইত্যাদি বেশ কিছু ব্যাপার সরকার তাদের মেনে নিয়েছে। এবার এগুলো ব্যাপার নিয়ে বা তাদের আরো 5টি দাবি ছিল সংস্কার সংক্রান্ত, শিক্ষা সংস্কার বা পরীক্ষা সংস্কার সংক্রান্ত, সেগুলোতেও সরকার কতটুকু কি করলো সেগুলো নিয়ে তাদের সঙ্গে বৈঠক হয়। এবার এই কাজগুলো তো তারা করবে যারা নেতারা, কিন্তু যারা তাদের ফলোয়াররা, যারা তাদের সমর্থকরা, যারা তাদের সঙ্গে এতদিন ধরে আন্দোলনে যুক্ত ছিলেন, তারা তো এবার ঘরে ফিরে যাবে। কেউ ছাত্র, সে পড়াশোনা করবে। কেউ চাকুরি করতো কোনো প্রাইভেট ফার্মে, সে এবার চাকুরিতে ফিরে যাবে। কেউ ব্যবসা করতো, সে এবার তার ব্যবসা কেন্দ্রে ফিরে যাবে। কেউ অন্য কোনো পেশাতে, অন্য কোনো কাজে, সে তার জায়গাতে ফিরে যাবে। এভাবে প্রত্যেকেই যার যার জায়গাতে ফিরে যাবে। তাহলে কি হবে? তাহলে বিজেপির কাছে একটা সুযোগ আসবে যে এই যে সময়কালটা, এই সময়কালটাতে ঘর গুছিয়ে নেয়া। এই সময়ে গত 1 মাসে 1.5 মাসের যে ড্যামেজ হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে, তার ইমেজে মারাত্মক ধাক্কা লেগেছে। আজকে পদত্যাগের কারণে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে এই কথা প্রচার করা হচ্ছে যে তারা হেরেছে। অর্থাৎ এটাতে বিজেপির পরাজয় বা কেন্দ্রে মোদী সরকারের পরাজয় হিসেবে তারা তুলে ধরছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের যারা সমর্থক, কার্যকর্তা, তাদের মনোবলে ধাক্কা লেগেছে। তাদের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়েছে। কেউ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আগেই চাইছিল, কেউ অ্যাডামান্ট ছিল যে কোনো অবস্থাতে পদত্যাগ করা যাবে না। ফলে দুটো ডিভিশন হয়েছে, অনেক কিছু এই সময়কালে হয়েছে। এই অবস্থাতে এই সমস্ত কিছু মেরামত করার একটা সুযোগ পাবে, এটা একটা ধারণা। কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী আবার অ্যাক্টিভ হয়ে গেছে। আজকে পদত্যাগের ঘটনার পরে রাহুল গান্ধী টুইট করা, সাংবাদিক সম্মেলন করা, নানান কিছু
অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছেন, এবং এই আজকের ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে একমাত্র পদত্যাগ না বলে তিনি শেষের শুরু বলছেন, নরেন্দ্র মোদীকে অতীত বলছেন, পাস্ট বলছেন, এবং যারা আন্দোলনে বিজয়ী হয়েছে তাদেরকে ফিউচার বলছেন। বা মানে বারবার বলছেন তিনি যে নরেন্দ্র মোদী সরকারের মানে এখন শুধুমাত্র দিন গোনা, এখন আর বেশি দিন থাকার কথা না, এইরকম কথা পর্যন্ত বলছেন। বিরোধী দলনেতা স্বাভাবিকভাবেই সুযোগ বুঝে সরকারকে ব্যতিব্যস্ত করবে, শাসক দলকে জনতা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, এগুলো খুব স্বাভাবিক, এবং এই কাজটা তিনি এবার করতে শুরু করে দিয়েছেন। অন্যান্য বিরোধী দলগুলো, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হোক, এরা সবাই যেন এক ধরনের বিজয় উৎসব আপনার পালন করতে শুরু করেছে। বিরোধী দলগুলো একরকম হতাশায় ডুবে গেছিল, দলগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, এক একটা দলের মধ্যে এমন এমন ভাঙন হয়েছে, এমন এমন লোকরা দলগুলোর শীর্ষ নেতার কাছ থেকে সরে গেছেন, যেমন রাঘব চাড্ডা আপনার অরবিন্দ কেজরিওয়াল থেকে সরে গিয়ে বিজেপিতে চলে গেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোক যিনি, মতন লোক যিনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আপনার বিজেপির কাছে কাছের লোক হয়ে গেছেন। এরকম আরো অনেক, এই সব নাম তো বলার দরকার নাই, সবাই জানেন। তারপর ওদিকে শিবসেনা দুটো টুকরো হয়ে গেছিল, এনসিপি দুটো টুকরো হয়ে গেছিল। এবার বলা হচ্ছে যে চেষ্টা হয়েছে সমাজবাদী পার্টিতে ডিভিশন তৈরি করার, এবং তাও কি অখিলেশ যাদবের খুব কাছের লোকের নেতৃত্বে ডিভিশন তৈরি করার চেষ্টা হয়েছে। এরকম বিভিন্ন দলগুলোর মধ্যে এত এত ঘটনা হয়েছে, এত এত মানে ভাগ মানে কি বলবো ডিভিশন হয়েছে, যে বিরোধীরা একরকম মানে তাদের মন ভেঙে গেছিল, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, এবং তারা হতাশার মধ্যে এমন ভাবে ডুবে গেছিল যে তাদের মনে হতে শুরু করেছিল যে এরপরে আর বিরোধী দল করার কোনো সুযোগই থাকবে না। এই অবস্থাতে অভিজিৎ দীপকের নেতৃত্বে এই যে জেনজি আন্দোলন, বা এই যে ছাত্র আন্দোলন, বা এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সেটা বিরোধীদের নতুন করে বিরোধীদের বা বিরোধী জোটে প্রাণ সঞ্চার করে দিয়েছে। এই আন্দোলনের বিজয়ের ফলে, এই আন্দোলনের ব্যাপকতার ফলে, রাজ্যে রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়ার ফলে এবার কংগ্রেস বুঝতে পেরেছে যে তাহলে লড়াইয়ের ময়দানে থাকলে পরে তার ফল পাওয়া যায়, তাহলে তার ফল পাওয়া যাবে। এবং অন্যান্য বিরোধী দলগুলো মনে করতে শুরু করেছে যে এবার যদি বিভিন্ন ইস্যুতে এভাবে লড়াই চালিয়ে যাওয়া যায়, এবং মাঝে মাঝে এরাও তো আন্দোলন করবে, তাহলে সরকার 2029-এর আগে এতটাই মানে জনবিচ্ছিন্ন হয়ে যাবে যে তাদের পক্ষে 2029-এর লোকসভা নির্বাচনে সোজা হয়ে দাঁড়িয়ে লড়াই করা পর্যন্ত সম্ভব হবে না। তো এইটা বুঝতে পেরে তারা এখন আজকের দিনে বিকেল বেলা থেকে, মানে যে মাত্র খবর এলো যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন, সেই মাত্র তারা উল্লাসে মত্ত হয়ে গেছেন। এবার কথা হলো, ককরোচ জনতা পার্টি কি শেষ হয়ে যাবে, না তারা এরপরে আরো বড় কোনো ইস্যু নিয়ে আবারও লড়াইয়ের ময়দানে ফিরবে? এবার প্রথম কথা হলো, এটা সাইকোলজিক্যাল বিষয়, যে একটা আন্দোলন একেবারে নতুন ছেলে মেয়েরা যারা রাজনীতিতে নেতা হিসেবে পরিচিত না, অভিজিৎ দীপকে আম আদমি পার্টির আইটি সেলে কাজ করতো। আইটি সেলে এইরকম কোনো পদে এরকম কোনো বড় কেউ ছিল না যে তাকে সবাই চিনতো, এরকম কিছুই না। আমরা সবাই অভিজিৎ দীপকের নামটা প্রথম শুনেছি ওই ককরোচ জনতা পার্টি গঠন করার মধ্য দিয়ে, যখন মিডিয়াতে তার নাম এলো। এর আগে আমরা কেউই তার নাম শুনিনি, ফলে তাকে রাজনৈতিক নেতা হিসেবে তার কোনো পরিচিতি ছিল এই কথা বলার কোনো সুযোগ নেই। এর বাইরে অভিজিতের যে টিম রয়েছে, এই টিমের মধ্যে এমন কেউ নাই যাকে পলিটিক্যাল লিডার হিসেবে আমরা চিনতাম বা দেশের মানুষ চিনত। ফলে একেবারেই নতুন একটা টিম উঠে এলো, এবং এই টিমটা অত্যন্ত সক্রিয়ভাবে, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আপনার এই আন্দোলনটাকে পরিচালনা করলো। এই টিমের আন্দোলনে আপনার অন্বেষণ করতে গিয়ে এলেন সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুকও কোনো পলিটিক্যাল লিডার হিসেবে পরিচিত না, তার বাবা একসময় কংগ্রেসের এমএলএ ছিলেন, এই কথা ব্যাপকভাবেই প্রচারিত হয়েছে, কিন্তু তিনি নিজে কখনোই কংগ্রেস নেতা বা বিজেপি নেতা বা অন্য কোনো দলের নেতা বা রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন না। তার পরিচিতি গড়ে উঠেছে একজন শিক্ষাবিদ হিসেবে। তিনি লাদাখে ব্যাপকভাবে শিক্ষা সংস্কার করেছিলেন, এবং মানে আধুনিক আধুনিক সমস্ত ব্যবস্থা করেছিলেন। তার যে বিদ্যালয়গুলো, সেগুলো সত্যিই আদর্শ বিদ্যালয়। সেই বিদ্যালয়গুলো সম্বন্ধে যদি আমরা কেউ, মানে কেউ যদি জানেন, তাহলে অতি অবশ্যই তাকে প্রশংসা করবেন। আমি নিজে যখন তার বিভিন্ন ইন্টারভিউ বা সেই সমস্ত স্কুলের সম্বন্ধে যখন বিভিন্ন ভিডিও দেখলাম, ডকুমেন্টারি দেখলাম, ডেফিনেটলি এক কথায় সোনাম ওয়াংচুকের
অসাধারণত্বকে স্বীকৃতি জানাতে বাধ্য। তো এই ক্ষেত্রে তিনি আপনার মানে স্বীকৃত একেবারেই শিক্ষাবিদ। তো আমরা অনেকেরই শুনি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ান বলেই শিক্ষাবিদ বলা হয়, অথচ তাদের জীবনে কোনো কৃতিত্ব নাই, এমন কিচ্ছু করেননি যার জন্য তাকে আলাদা মানে বিশ্ববিদ্যালয়ের বা কলেজের শিক্ষক এই পরিচয় এর বাইরে শিক্ষা জগতে তার কোনো কি কন্ট্রিবিউশন তা বলার মতন কোনো কিছুই নাই, কিন্তু তারপরে শিক্ষাবিদ বলে বেড়ান। কিন্তু সোনম ওয়াংচুককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে তার কি অবদান। এর বাইরে তিনি একজন বিজ্ঞানী হিসেবে পরিচিত। তিনি আমাদের চীন সীমান্তের যে সেনারা কাজ করে সেই সেনাদের বিভিন্ন অসুবিধাগুলো দূর করার জন্য একের পর এক উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে তিনি এমন এমন জিনিস আবিষ্কার করেছেন যেগুলো আপনার সেনাবাহিনীর কাছে তো মানে মহার্ঘর মতন, তাদের কাছে নতুন করে মানে তাদের অনেক বড় বড় সমস্যার সমাধান তিনি করেছেন। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আলাদাভাবে আলোচনা করতে হবে। তো যাই হোক, এই সমস্ত ক্ষেত্রে তিনি ভীষণ রকম তিনি স্বীকৃত, সারা পৃথিবীতেই তিনি স্বীকৃত। এবার তিনি তিনি কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত না, তিনি এই আন্দোলনে যোগ দেন এবং অনশন শুরু করেন। এবার অনশনকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। আমি মনে করি না কোনো ব্যক্তি নিজের শরীরটাকে শেষ করে দিয়েও সেখানে আন্দোলন করে আপনার মানে এইরকম অনশন করে নিজেকে শেষ করে দেবেন, এটা আমি বিশ্বাস মানে সাপোর্ট করি না। পরিষ্কার কথা, আমি বারবার সোশ্যাল মিডিয়াতে লিখেওছি যে অনশন তার প্রত্যাহার করা উচিত এবং অনশন আন্দোলনের যে এই যে একটা পরম্পরা, এটা ব্যাকডেটেড হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দেওয়া উচিত। ধর্ণা করুন, আন্দোলন করুন, র্যালি করুন, পদযাত্রা করুন, এগুলি সব করুন, কিন্তু অনশন করাটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। তো যাই হোক, তবুও তিনি করেছেন এবং লম্বা সময় ধরে ধরে তিনি করেছেন এবং তার এই অনশনের এতটাই প্রভাব পড়েছে, এই আন্দোলনটা এতটাই কুলীনতা পেয়েছে, এতটাই উচ্চতা পেয়েছে যে সরকার বাধ্য হয়েছে শেষ পর্যন্ত, হাইকোর্টের নির্দেশের কথা বলেছে যদিও এটা এক ধরনের ঢালের মতন, যাই হোক সরকার শেষ পর্যন্ত তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সাবজার্জন হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছে। এরপরে যদিও তাকে মেদান্তা হসপিটালে আপনার তাকে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এই সমস্ত কিছুই হয়েছে তার এই অনশনেরও একটা মানে প্রভাবের কারণে। এরপরে সরকার তার বারবার তার মন্ত্রীদেরকে পাঠিয়েছে তার সঙ্গে আলোচনা করতে, তাকে গিয়ে অনুনয় বিনয় করে মানে বুঝিয়ে শুনিয়ে তাকে শেষ পর্যন্ত অনশন প্রত্যাহার করিয়েছে তাকে দিয়ে। সরকার ধীরে ধীরে নমনীয় হয়েছে এবং আন্দোলনকারীদের প্রতি প্রথমে যে ধরনের আপনার কঠোরতা দেখিয়েছিল এবং যার ফলে 20 তারিখে পার্লামেন্ট মার্চে ব্যাপকভাবে পুলিশি লাঠিচার্জ হয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর পুলিশ নির্দয়ভাবে লাঠিচার্জ করেছিল এবং তার যে নৃশংস চিত্র বেরিয়ে এসেছে সারা ভারতে, ব্যাপকভাবে সব অংশের মানুষ নিন্দায় সোচ্চার হয়েছে। সরকার সম্বন্ধে মানুষের ধারণা অনেক খারাপ হয়েছে, শাসক দল সম্বন্ধে অনেক খারাপ ধারণা তৈরি হয়েছে মানুষের। এরপরে সরকার যখন বুঝতে পারে যে এই রাস্তায় কোনোভাবেই আন্দোলনকে দমন করা যাবে না, এটাকে ট্যাকেল করা যাবে না, তখন সরকার তার রাস্তা চেঞ্জ করেছে। সরকার এরপরে নমনীয়তা দেখানো শুরু করেছে, আলোচনার জন্য তাদেরকে অনুরোধ করেছে, আলোচনা শুরু হয়েছে। প্রথমে মন্ত্রীদের কাছে আলোচনা, মন্ত্রীদের কাছে আন্দোলনকারীরা গেছে, সেখানে আলোচনা হয়েছে। এরপরে আন্দোলনকারীরা দাবি জানিয়েছে যে না, আমরা সেখানে যাব না, কোনো তৃতীয় কোনো জায়গাতে প্রয়োজনে মিটিং হবে। এরপরে কনস্টিটিউশন ক্লাবে আপনার মিটিং হয়েছে, সেই মিটিং এর মধ্য দিয়ে একটা সময়ে গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর দিকে গেছে। প্রধানমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়াতে এসেছেন, তিনি এরকম সেলফি ভিডিও করেছেন, ভিডিও করে তিনি মানে পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করেছেন, বার্তা দিয়েছেন। পরপর দুটো তিনি ভিডিও করেছেন। এরপরে আজকে মানে প্রধানমন্ত্রীর ইচ্ছায় ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং তার জায়গাতে প্রহ্লাদ যোশীকে সম্ভবত শিক্ষামন্ত্রী করা হবে, সম্ভবত বলছি, এখনো পর্যন্ত আমি কনফার্মেশন দেখিনি। তো যাই হোক, এছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে এবং জেপি নাড্ডা, যিনি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি নিজে সেগুলো ঘোষণা করেছেন বাদ বাকি নেতাদের, আন্দোলনকারী নেতাদের সঙ্গে মিলে একসাথে প্রেস কনফারেন্স করে। এবার এই যে সাফল্য, একেবারে নতুন কিছু তরুণ তরুণীর আন্দোলনে আপনার বেরিয়ে এলো, এই যে সফলতা তারা পেল, এই সফলতা কি তারা এমনি এমনিতেই চলে যেতে দেবে? তারা এবার এই আন্দোলনকে এই ইস্যুতে আন্দোলন যেটা হয়েছে এই আন্দোলন তো শেষ, তারা এবার নতুন করে ইস্যু খুঁজবে, নতুন কোন ইস্যুতে আবার নতুন করে আন্দোলনের রাস্তা যাবে। এবং যেহেতু সামনে একের পর এক নির্বাচন আসছে,
তারা এবার স্বাদ পেয়ে গেছে, সারা ভারতবর্ষে না শুধু সারা পৃথিবীতে পরিচিতি পেয়ে গেছে। এবার তারা সেলিব্রিটির নেতা। আমাদের দেশের বর্তমানে সাংসদদের মধ্যে সম্ভবত কেউ এমন নাই যাকে সেলিব্রিটি লিডার বলা যায় বর্তমানে। হেমা মালিনী বা ওই কঙ্গনা রানাউত এরা ব্যাকডেটেড হয়ে গেছে, এদেরকে এখন আর মানুষ দেখতে চায় না, এরা কোথাও এলে কেউ দৌড়ে যায় না। এরা নতুন এক দল ইয়াং সেলিব্রিটি লিডার পেয়েছে দেশ। তারা এমপিও না, এমএলএও না, কোন রাজনৈতিক দলের নেতাও না, কিন্তু তারা লিডার। তারা এবার নেতা হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। তারা যেখানেই যাবে মিডিয়া তাদের কথা, তাদের ইন্টারভিউ নিতে চাইবে, তাদের কথা সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতই আসতে থাকবে। মানুষ তাদেরকে দেখতে চাইবে, মানুষ তাদের কথা শুনতে চাইবে। তারা কোথাও কোনো প্রোগ্রাম করলে পরে সেখানে ভিড় জমবে, এই সমস্ত কিছু হবে। তারা এবার যখন দেশের বিভিন্ন রাজ্যে যাবে তখন সেই রাজ্যে তারা নায়কের, বিজয়ী বীরের মর্যাদা পাবে। এইটা যখন এত অল্প সময়ের মধ্যে এত কম বয়সে তারা পেয়ে গেছে, তারা কি সেটাকে আপনার জলাঞ্জলি দিয়ে দেবে? দিয়ে দেওয়ার কথাই না। এবার বলা হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতে আজকে বিকালবেলা অনেকগুলো পোস্ট দেখলাম যেখানে বলা হচ্ছে যে এবার টেনশনে পড়েছেন নিতিন গডকরি। ই-20 নিয়ে নিতিন গডকরি এমনিতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। নিতিন গডকরি তার ছেলেদের অর্থনৈতিক উন্নতির জন্যই ইথানলের ইন্ট্রোডাকশন ঘটিয়েছেন, এই কথা ব্যাপকভাবে অনেক দিন ধরেই প্রচার করে আসছে। এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভিডিও ভাইরাল করেছে যেখানে তারা বলছে যে এই ই-20 কারণে তাদের গাড়ির ক্ষতি হয়েছে, তাদের গাড়ির ড্যামেজ হয়েছে, তাদের গাড়ির সক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম ব্যাপকভাবে, যার নিয়ে আবার নিতিন গডকরি ব্যাপকভাবে তাদেরকে গাধা টাধা বলেছে, তাদেরকে সমালোচনা করেছে, করার ফলে তার সমালোচনা আবার বেশি করে হয়েছে। এবার নিতিন গডকরির সঙ্গে অমিত শাহের সম্পর্ক ভালো না বলেই সবাই জানে। নিতিন গডকরি কখনোই নরেন্দ্র মোদীর গুড বুকে ছিলেন না। নরেন্দ্র মোদী এবং নিতিন গডকরির সম্পর্ক কখনোই ভালো না। অনেক ভিডিও আছে যেখানে দেখা গেছে যে নরেন্দ্র মোদীকে দেখে নিতিন গডকরি মুখ ঘুরিয়ে নিয়েছেন। নরেন্দ্র মোদী এবং নিতিন গডকরি সামনাসামনি হলে পরে একজন আরেকজনকে নমস্কার প্রতি নমস্কার পর্যন্ত করেন না। নিতিন গডকরিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এগুলো সবাই জানেন, সারা দেশের মানুষই জানেন ভালো করে। তো সুতরাং নিতিন গডকরির প্রস্থান শুধু যে তার সমালোচক যারা তারাই চাইছে তা না, কিন্তু নিতিন গডকরিকে মন্ত্রিসভা থেকে সরাতে পারলে সম্ভবত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সবচেয়ে বেশি খুশি হবে। এবার এইটা তো খুব সহজে করা সম্ভব না। তাহলে এবার যদি নিতিন গডকরির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, নিতিন গডকরির এই ই-20 এটাকে তারা স্ক্যাম বলছে, যারা সমালোচনা করছে তারা বলছে। এইটাকে নিয়ে এমনিতেও নাগপুরে বড় বড় র্যালি ট্যালি হয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, মুম্বাই টুম্বাইয়ে ব্যাপকভাবে, মানে মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছেন নাগপুরের নিতিন এমপি, অথচ তার এলাকাতেই তার রাজ্যে তার বিরুদ্ধে প্রচুর আন্দোলনের খবর এসেছে। এবার তার পদত্যাগের দাবিতে কি আবার আন্দোলন শুরু হবে, বা তার এই ই-20 নিয়ে তদন্তের দাবি জানিয়ে কি আবার আন্দোলন শুরু হবে? এবং এই আন্দোলন কি আপনার এই কক্রোচ জনতা পার্টি করবে, না অন্য কোন সংগঠন বা বিরোধী দলগুলো করবে? কারণ বিরোধী দলগুলো এখন উৎসাহিত। ফলে এই কথাগুলো বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখলাম আজকে। অমিত শাহের কথা অনেকে বলছেন যে বিভিন্ন ঘটনাবলী হয়েছে যেখানে তার ব্যর্থতা, তার মন্ত্রকের ব্যর্থতা, দিল্লিতে ব্লাস্ট, তারপর পেহেলগাম, এরকম অনেক ঘটনায় এখন আবার নতুন করে বলতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। তাছাড়া এই যে পুলিশের লাঠিচার্জ এই আন্দোলনকারীদের ওপরে পার্লামেন্ট মার্চের দিন 20 জুলাই, তার জন্য আবার তাকে দায়ী করা হচ্ছে, নতুন করে দায়ী করা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ব্যাপকভাবে এগুলো ভাইরাল করা হচ্ছে। তার মানে কি এবার তার পদত্যাগের জন্য দাবি করা হবে? এবার রাহুল গান্ধী বা অন্য অনেকেই নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদী পাস্ট হয়ে গেছেন, অর্থাৎ তার আর কোন রাজনৈতিক ভবিষ্যৎ নাই। তার মানে কি আগামী দিনে তারা, মানে বিরোধী দলগুলো, প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন? ফলে এই প্রশ্নটা ব্যাপকভাবে দেখা দিয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের পরে কার নাম্বার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে কার পদত্যাগের দাবিতে আন্দোলন হবে, এবং আদতেই কি সেগুলো হবে, বা এরকম কিছু হওয়া সম্ভব, নাকি সরকার সবকিছু ম্যানেজ করে নিবে? এবার একটা আন্দোলন সফল হয়ে যাওয়ার কারণে তো মানে এই আন্দোলনকারীরা তো উজ্জীবিত, তারা তো উৎসাহিত, তারা এবার বিজয়ের স্বাদ পেয়ে যাওয়ার কারণে তারা ধরে নিয়ে থাকতে পারে যে এরপরে
যখনই তারা আন্দোলন করবে তখনই তারা সফল হবে। তাদেরকে সরকার ভয় পায়, শাসক দল ভয় পায়, তাদের কাছে মাথা নত করতে তারা বাধ্য। ফলে তারা যখনই কোনো বিষয় নিয়ে তাদের মনে হবে ভাই আন্দোলন করা দরকার, পথে নেমে নিজেদের বীরত্ব দেখানো দরকার, নিজেদের জজবা, নিজেদের উদ্দীপনা দেখানো দরকার, তখনই তারা আবার পথে নেমে যেতে পারে। আর তারা পথে নেমে গেলে পরে এমন এক অবস্থা তৈরি হয়, যেহেতু ইয়াং ছেলে মেয়ে, যেহেতু তাদের শরীরে মনে জোশ অনেক বেশি, তার তো প্রভাব পড়ে যায়। তাহলে সেই রকম তাকে কিছু হতে পারে আগামী দিনে, আপনাদের কি মনে হয়? কমেন্ট করুন, কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার হিন্দি চ্যানেল পলিটিক্যাল ইন্ডিয়ার লিংক দিয়ে দিয়েছি। আপনাদের মধ্যে যারা হিন্দি চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষণ দেখতে পছন্দ করেন, আলোচনা শুনতে পছন্দ করেন, তারা ডেসক্রিপশনে চলে যাবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে পলিটিক্যাল ইন্ডিয়া নামে আমার চ্যানেলের লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ওই চ্যানেলেও আমি নিয়মিত ভাবেই ভিডিও করি, সেখানেও আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন, সবার সঙ্গে আরো অনেক কথা হবে, অনেক দেখা হবে। তবে ডেফিনেটলি আজকের দিনে সারা দেশের তরুণ সমাজ বিজয়ের স্বাদ পেয়েছে, এবং তাদের এই বিজয় কোন একটি দল, বিরাট বড় রাজনৈতিক দল, বিশ্বের 1 নম্বর রাজনৈতিক দল, তারা পরাজিত, এই কথাটাও তারা কিন্তু প্রচার করছে ব্যাপকভাবে। মনে হয় কি এরকমটাই চিত্র, নাকি অন্য কিছুও রয়েছে? আপনাদের মতামত জানান কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের দায়িত্ব, কারণ 99,000 হয়েছে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। এবার এটাকে 1 লাখে পরিণত করার জন্য আর 1,000 দরকার। এটা আপনাদের দ্বারাই সম্ভব, কারণ আপনাদের কারণেই, আপনাদের সমর্থনের কারণেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 99,000 পার করেছে। এবার আপনারা চাইলে অল্প, হয়তো 1-2 দিনের মধ্যেই এটা 1 লক্ষে আপনার পৌঁছবে। তার জন্য আপনারাই যা করার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে, আবার অনেক কথা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।